তোমরা যারা ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের স্কুল থেকে যে 50 নম্বর মানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওতে বাংলা বিষয়ের উত্তরগুলি প্রসঙ্গে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আশা করি আজকের এই ভিডিও তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর জন্য বাংলা বিষয়ের যে 50 নম্বর মানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আমরা চলে আসি একের দাগের প্রশ্নগুলির উত্তর প্রসঙ্গে আলোচনায়। প্রথমেই একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে, ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। এটার সঠিক উত্তর হবে ঘয়েরটা, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। তোমরা বাংলা বইয়ের 6 নম্বর পাতা খুঁজলে এই উত্তরটি পেয়ে যাবে। চলে আসি একের দাগে 2-এর প্রশ্ন। বলা হয়েছে, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন, সঠিক উত্তর হবে সেকেন্দার। বাংলা বইয়ের 13 নম্বর পৃষ্ঠা খুঁজলে তোমরা এর উত্তর পেয়ে যাবে। চলে আসি পরের একের দাগে 3-এর, পশ্চিমে কুদরুত তরকারি দিয়ে ঠেকুয়া খায়। টেনিদাকে একথা বলেছে। এর সঠিক উত্তর হবে খয়েরটা ক্যাবলা। এটি তোমরা বাংলা বইয়ের 21 নম্বর পেজ খুঁজলে পেয়ে যাবে। চলে আসি পরের একের দাগে 4-এর, মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন, সেই জাহাজটির নাম হলো সিলোন। এই উত্তরটি তোমরা বাংলা বইয়ের 43 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। চলে আসি পরের একের দাগের 5-এর, কবি মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ হলো, এখানে গয়েরটা হবে সঠিক, জলপাই কাঠের এসরাজ। এটি 1980 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এরপর আমরা চলে আসি 2-এর দাগের প্রশ্নগুলির উত্তর প্রসঙ্গে আলোচনায়। এখানে 2-এর দাগের 2 নম্বর মানে 10টি প্রশ্ন দেওয়া হয়েছে। উত্তরগুলো আলোচনা করার আগে আমরা খুব সংক্ষেপে দেখে নেব যে বাংলা টেক্সট বইয়ে তোমরা এই অংশগুলি কত নম্বর পৃষ্ঠায় খুঁজে পাবে। দেখে নাও ভালো করে। 2-এর দাগের 1-এর প্রশ্নটা তোমরা বাংলা বইয়ের 1 নম্বর পৃষ্ঠায় খুঁজে পাবে। 2-এর দাগের 2-এরটা বাংলা বইয়ের 7 নম্বর পৃষ্ঠায় খুঁজে পাবে। 2-এর দাগের 3-এরটা তোমরা বাংলা বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় খুঁজে পাবে। 2-এর দাগের 4-এরটা তোমরা বাংলা বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় খুঁজে পাবে। 2-এর দাগের 5-এরটা তোমরা বাংলা বইয়ের 59 নম্বর পৃষ্ঠায় খুঁজে পাবে। 2-এর দাগের 6-এরটা তোমরা বাংলা বইয়ের 95 নম্বর পৃষ্ঠায় খুঁজে পাবে। 2-এর দাগের 7-এরটা তোমরা খুঁজে পাবে বাংলা বইয়ের 65 নম্বর পৃষ্ঠায়। 2-এর দাগের 8-এরটা তোমরা খুঁজে পাবে বাংলা বইয়ের 83 নম্বর পৃষ্ঠায়। 2-এর দাগের 9-এরটা খুঁজে পাবে বাংলা বইয়ের 88 নম্বর পৃষ্ঠায়। এবং 2-এর দাগের 10-এরটা তোমরা খুঁজে পাবে বাংলা বইয়ের 103 নম্বর পৃষ্ঠায়। এরপর আমরা চলে আসি 2-এর দাগের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছিল তার উত্তর প্রসঙ্গে আলোচনায়। প্রথম 2-এর দাগের 1-এর প্রশ্ন দেওয়া হয়েছিল, মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম। কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন? এর উত্তর আমরা প্রস্তুত করব, লিখব। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে উক্ত অংশটি গৃহীত হয়েছে। এরপর প্যারা চেঞ্জ করব এবং লিখব, এই সুবৃহৎ পৃথিবীতে মানুষের রয়েছে পৃথক পৃথক স্বভাব বৈচিত্র্য। কোনো একজন মানুষ সবার কাছেই ভালো হতে পারে না, তেমনি একজন মানুষও সবাইকে ভালোবাসতে পারে না। দেখা যায় কোনো একজন মানুষ একদিকে সে কাউকে প্রতারিত করে, ঠকায়, অপছন্দ করে, অন্যদিকে তাকেও কেউ প্রতারণা করে, অপছন্দের স্থানে জায়গা দেয়। জীবনের চলার পথে কাউকে অপছন্দ করা এবং কারোর কাছে অপছন্দের পাত্র হয়ে ওঠা, এটা চলতেই থাকে। স্বভাব ধর্মের দিক থেকে মানুষের এই স্বাভাবিক প্রবণতা বোঝানোর প্রসঙ্গেই কবিগুরু উক্ত অংশটির অবতারণ করেছেন। চলে আসি এরপর আমরা 2-এর দাগে 2-এর যে প্রশ্ন দেওয়া হয়েছে, আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। বক্তার একথা বলার কারণ কি? প্রথমেই লিখব আমরা উত্তরটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গদ্যাংশ থেকে উক্ত অংশটি গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করব এবং লিখব, বিপক্ষ দলের হওয়া সত্ত্বেও আরব সেনাপতি মুর সেনাপতিকে বিপদগ্রস্ত অতিথি হিসাবে নিজের শিবিরে আশ্রয় দিয়েছিলেন। কিছুক্ষণ কথাবার্তার পর আরব সেনাপতি জানতে পেরেছিলেন এই মুর সেনাপতি হলেন তার পিতার হত্যাকারী। এতে আরব সেনাপতি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, সূর্যোদয় মাত্রই মুর সেনাপতিকে হত্যা করে সে পিতৃহত্যার প্রতিশোধ নেবে। তাই আরব সেনাপতি মুর সেনাপতিকে স্পষ্ট জানিয়ে দেয়, এই বিপক্ষ শিবিরে আশ্রয়দাতা আরব সেনাপতি স্বয়ং মুর সেনাপতির সবচেয়ে বড় শত্রু। চলে আসি 2-এর দাগে 3-এর যে প্রশ্ন দেওয়া হয়েছে, অ্যান্টিগোনাস তোমার এই ঔদ্ধত্যের জন্য
তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগোনাস কোন ঔদ্ধত্য দেখিয়েছে? উত্তর লিখব দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে উক্ত অংশটি গৃহীত হয়েছে। প্যারাচেঞ্জ করে লিখব গ্রিক সেনাপতি সেলুকাস গোপনে যুবক চন্দ্রগুপ্তকে গ্রিকদের সামরিক কৌশল শেখান। এই কারণে সেনাধ্যক্ষ অ্যান্টিগোনাস সেনাপতি সেলুকাসকে বিশ্বাসঘাতক বলে অপমান করে। অ্যান্টিগোনাসের অপমানের জবাব দিতে সেলুকাস তরবারি নিক্ষেপ করে। প্রত্যুত্তরে অ্যান্টিগোনাসও সেলুকাসের দিকে তরবারি তুলে ধরে। পরিশেষে অ্যান্টিগোনাস চন্দ্রগুপ্তকে আক্রমণ করে। সামান্য সেনাধ্যক্ষের এই স্পর্ধা দেখে সম্রাট অবাক হয়ে যান। সম্রাট স্বয়ং উপস্থিত থাকতে সেনাপতিকে অপমান ও আক্রমণ করার দুঃসাহস প্রকাশের জন্য গ্রিক সম্রাট সেকেন্দার অ্যান্টিগোনাসকে নির্বাসিত করেন। চলে আসি আমরা 2-4 যে প্রশ্ন দেওয়া হয়েছে, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিলেন? উত্তর লিখব নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গদ্যাংশ থেকে উক্ত অংশটি গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করব এবং লিখব হাবুল সেনের সাথে টেনিদা নামকরা কিছু মোগলাই খাবারের মেনু নিয়ে আলোচনা করছিল। এরই মাঝে হঠাৎ করেই প্যালা শুক্তো বাটি চচ্চড়ির কথা তুলতেই টেনিদার মেজাজ বিগড়ে যায়। ক্যাবলা আরও এক ধাপ নিচে নেমে এসে আলিশান মোগলাই খাবারের পরিবর্তে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়ার প্রসঙ্গ তুলতেই টেনিদা রেগে লাফিয়ে ওঠে। পিকনিকের মেনুতে ঘরোয়া খাবারের প্রসঙ্গ তোলার জন্য সকলকে বকা দিয়ে বুঝিয়ে দেয় যারা ঘরোয়া খাবারের সাথে পিকনিকের মেনুর পার্থক্য বোঝে না, যারা ভোজন রসিক নয় তাদের নিয়ে পিকনিক করা যায় না। এই প্রসঙ্গে টেনিদা উক্ত মন্তব্যটি করেন। চলে আসি আমরা এরপর 2-5 প্রশ্ন। কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? উত্তর প্রস্তুত করব, লিখব তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতা থেকে উক্ত অংশটি গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করব এবং লিখব কবির বাড়িতে অস্বাভাবিক নির্জনতা দেখে বাড়িতে আশ্রয় নেওয়া চড়ুই পাখিটির চোখে মুখে ফুটে ওঠে কৌতূহল। পাখিটি এ বাড়িতে শান্তিতে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখতে শুরু করে। পাখিটি মনে মনে ভাবতে থাকে কবির জনহীন বাড়িতে তার বসবাসের ভূত ভবিষ্যৎ। কবির অনুপস্থিতিতে কখন এই বাড়ি সম্পূর্ণ জনহীন হয়ে উঠবে এবং ঈশ্বরের কৃপায় এই বাড়ির সমস্ত ঘর জানলা টেবিল ফুলদানি বই খাতা সবই কখন তার নিজস্ব হবে, এইভাবেই চড়ুই পাখিটি ভবিষ্যতের স্বপ্নমুখর দিন যাপনের আনন্দে প্রবল কৌতূহলী হয়ে ওঠে। চলে আসি আমরা এরপর 2-6 প্রশ্ন। প্রশ্নটি দেওয়া হয়েছে ছেলের কথা শুনেই বুকুর মায়ের মাথায় বজ্রঘাত। বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়েছিলেন? উত্তর প্রস্তুত করব, লিখব আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গদ্যাংশে দেখা যায় উত্তরপাড়া থেকে ছেনুমাসি ও বেনুমাসির অসময়ে বেড়াতে আসার কথা শুনতেই বুকুর মা নির্মলা প্রচণ্ড বিরক্ত হয়ে বুকুর সামনেই বলে ওঠে, শুনে গা জ্বলে গেল, অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না। পরক্ষণেই দুই মাসি বাড়িতে আসতেই বুকুর মা নির্মলা একগাল হাসি নিয়ে তাদের অভ্যর্থনা জানায়। মায়ের এই অভিনয়মূলক আচরণ দেখে বুকু অবাক হয়। অতিথিদের অসময়ে বেড়াতে আসা প্রসঙ্গে মায়ের বিরক্তিসূচক মনোভাব বুকু সবার সামনে প্রকাশ করে দেয়। অতিথিদের সামনে ছেলের এমন বেয়াদব আচরণে লজ্জায় অপমানে বুকুর মায়ের মাথায় বজ্রাঘাত হয়। চলে আসি 2-7 প্রশ্ন। বলা হয়েছে দেখো রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি? উত্তরে চাষিরা কি বলেছিল? লিখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ গল্প থেকে উক্ত অংশটি গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করব এবং লিখব হঠাৎ করে গ্রামের জনকুড়ি কৃষক কাঁদতে কাঁদতে ছোটবাবু রমেশের কাছে আসে। চাষিদের পরিত্রাহী কান্না দেখে রমেশ প্রথমে অবাক হয় এবং এই কান্নার কারণ অর্থাৎ ব্যাপার কি তা জানতে চায়। চাষিরা রমেশকে জানায় একটানা বৃষ্টিতে প্রায় 100 বিঘা মাঠ জলমগ্ন। জমা জল না বের করলে সমস্ত ফসল নষ্ট হবে এবং চাষিদের সারা বছরের অন্ন সংস্থান থাকবে না। গ্রামের জমিদার বেনিবাবু মাঠের জল কাটতে নারাজ, তাই চাষিরা দয়ালু রমেশের কাছে এসেছেন সাহায্য চাইতে। চলে আসি 2-8 প্রশ্ন। গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র, লেখকের এমন মন্তব্যের কারণ কি? উত্তর প্রস্তুত করব, লিখব বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যাংশ থেকে উক্ত অংশটি গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখব বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু দীর্ঘদিনের গবেষণায় গাছের মধ্যে এমন অনেক বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন যার সাথে রয়েছে মানুষের স্বভাবের মিল।
মানুষ যেমনভাবে আহার করে, পুষ্টি সঞ্চয় করে এবং ধীরে ধীরে বেড়ে ওঠে, গাছের মধ্যেও রয়েছে একই গুণ। লেখক অনুভব করেছেন মানুষের মতোই গাছের মধ্যেও রয়েছে দুঃখ কষ্টের অনুভূতি। মানুষ যেমনভাবে একে অপরকে সাহায্য করে জীবনযাপন করে, গাছের মধ্যেও জীবন ধারণের জন্য এই একই প্রচেষ্টা লক্ষ্য করা যায়। মনুষ্যত্বের মহৎ গুণ স্বার্থত্যাগ, এই মানবিক আদর্শও গাছেদের মধ্যে পাওয়া যায়। মনুষ্য সমাজের মা জাতির মতোই জীবন বিসর্জন দিয়ে সন্তানকে লালন করার প্রবণতাও গাছেদের মধ্যে লক্ষ্য করা যায়। এই কারণেই বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু মনে করেন গাছেদের জীবন মানুষের জীবনের প্রতিরূপ। চলে আসি 2 দাগের 9 প্রশ্ন। তবু নেই সে তো নেই, নেই রে, কি না থাকার যন্ত্রণা পংক্তিটিতে মর্মরিত হয়ে উঠেছে, ব্যাখ্যা করো। লিখব, বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতা থেকে উক্ত অংশটি গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করব এবং লিখব, কবি দেখেছেন হাওয়াদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই বলে তারা শুধুই কেঁদে কেঁদে আশ্রয় খুঁজে বেড়ায়। কোথায় গেলে তারা নিজেদের স্থায়ী বাসা পাবে এ প্রশ্নের উত্তর তারা জানে না। পৃথিবীর সমস্ত জল, স্থল, তীর বরাবর হাওয়া দুর্বার গতিতে এগিয়ে গেলেও স্থায়ী বাসস্থানের ঠিকানা হাওয়াদের জানা নেই। অর্থাৎ হাওয়ারা যেন নেই রাজ্যের বাসিন্দা। যেমনভাবে স্থায়ী বাসস্থান না থাকা মানুষ ছিটকে বেড়ায় সমাজের বিভিন্ন প্রান্তরে, স্থায়ী বাসা পায় না, সেই যন্ত্রণাই যেন রয়েছে হাওয়াদের মধ্যে, যা উল্লেখিত পংক্তিতে মর্মরিত হয়েছে। চলে আসি এরপর 2 দাগে 10 প্রশ্ন। ছন্দহীন বুনো চালতার, বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন? উত্তর লিখব, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ পাড়াগাঁর দুপোহর ভালোবাসি কবিতার 2য় স্তবকে জানিয়েছেন, প্রাচীন বুনো চালতার বেঁচে থাকা প্রচণ্ড একঘেয়ে একাকিত্বে ভরা। বুনো চালতার গাছ বহুদিন ধরে একই রকম স্থির অবস্থায় তার শাখাগুলি নত করে বিরাজমান। এই গাছে বহুদিন যাবৎ লক্ষ্য করা যায়নি কোনো প্রকার চাঞ্চল্য, তাই এই প্রসঙ্গে কবির মনে হয়েছে চালতার এইরূপ জীবন ধারণ যেন ছন্দহীন। এরপর আমরা চলে আসি 3 দাগের 5 নম্বর মানের বড় প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে 3 দাগের 1 পরবাসী কবিতার শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করা তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তরটি প্রস্তুত করব এবং লিখব, কবি বিষ্ণুদেব তাঁর পরবাসী কবিতায় শেষ স্তবকে প্রত্যেকটি চরণের সমাপ্তি ঘটিয়েছেন প্রশ্নবোধক বিরাম চিহ্নের ব্যবহারে। কবিতার 4র্থ স্তবকে কবি কঠিন বাস্তবের যে সমস্যাগুলি তুলে ধরেছেন, শেষ স্তবকে সেই সমস্যাগুলিকেই প্রশ্নের আকার দিয়ে পাঠককে আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করিয়েছেন। প্যারা চেঞ্জ করব এবং লিখব, কবি দেখেছেন নাগরিক সভ্যতার গ্রাসে বন্য প্রকৃতি আজ বিলুপ্ত। এক সময় যেথায় অরণ্যের সৌন্দর্য বিরাজ করত, এখন সেথায় অনুর্বর রুক্ষতা। নাগরিক সভ্যতার লোভে বন ধ্বংস, গ্রাম গেছে মরে, নগরের পত্তনও ঘটেনি। এই সমস্ত থেকেই কবির মনে জেগেছে একরাশ হতাশা। আবার প্যারা চেঞ্জ করবো এবং লিখব, 5ম স্তবকের প্রথম চরণে কবি অবাক হয়ে ভেবেছেন মানুষের নিস্তেজতা। একদল মানুষ নির্বিচারে প্রকৃতিকে লুট করে চললেও বিরাট সংখ্যক মানুষ নিশ্চুপ প্রতিবাদহীন থাকে বলেই প্রকৃতি ক্রমাগত ধ্বংসের দিকে। নগরায়নের নিদারুণ লালসায় বন্য পশু পাখি আজ আশ্রয়হীন, সাথে সাথে মানুষও প্রকৃতির সান্নিধ্যে তার আশ্রয় হারিয়েছে। তাই কবি প্রশ্ন তুলেছেন, প্রকৃতির সান্নিধ্যে মানুষের বাঁচার আকাঙ্ক্ষা কেন পরবাসীর মতো হবে? কেন প্রকৃতির স্বাদ পাওয়ার জন্য সারা দেশের এক বন থেকে অন্য বনে মানুষকে ঘুরে মরতে হবে, আর অন্যদিকে নিদারুণভাবে চলবে একের পর এক অরণ্য ধ্বংস? আবার প্যারা চেঞ্জ করব এবং লিখব, কবি জানেন এই প্রশ্নগুলির উত্তর আছে সাধারণ মানুষের কাছেই, এবং প্রকৃতি ধ্বংসের এই মত্তলীলা থামাতে পারে সাধারণ মানুষই। তাই কবিতার শেষ অংশে 4টি প্রশ্ন ছুড়ে দিয়ে কবি প্রকৃতি সচেতনতা গড়েছেন। এই হয়ে গেল উত্তরটি। চলে আসি 3 দাগে 2 যে প্রশ্ন দেওয়া হয়েছে, আজ সকালে মনে পড়ল একটি গল্প, গল্পটি বিবৃত করো। লিখব, ঊর্ধ্বিতাংশটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা নামক রচনাংশ থেকে গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করব এবং লিখব, পাঠ্য রচনাংশে লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর প্রাদেশিক সম্মেলন উপলক্ষে নাটোর যাত্রা এবং সেখানে বাংলা ভাষা প্রচলনের বিস্তর প্রচেষ্টা প্রসঙ্গে এক স্মরণীয় অভিজ্ঞতা গল্পের আকারে তুলে ধরেছেন। এবার আমরা বাঁদিকে পয়েন্ট করব নাটোরের উদ্দেশ্যে যাত্রা। লিখব, স্বদেশী আন্দোলনের সময় যে বছর ভূমিকম্প হয় সে বছরেই নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথের প্রচেষ্টায় নাটোরে এক প্রাদেশিক সম্মেলনের আয়োজন করা হয়। মহারাজের পক্ষ থেকে আমন্ত্রণ আসায় অবনীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ সহ ঠাকুর পরিবারের বেশ কয়েকজন মিলে নাটোর উদ্দেশ্যে যাত্রা করেন।
প্রথমে স্পেশাল ট্রেন এবং পরে জাহাজে করে তাঁরা রওনা হন। সেখানে গিয়ে লেখক মহারাজের রাজকীয় আতিথেয়তা, নাটোরের রাজবাড়ির জাঁকজমক দেখে মুগ্ধ হন। এরপর আমরা আবার পয়েন্ট করব সম্মেলনের অভিজ্ঞতা। লিখব প্রাদেশিক সম্মেলনে বাংলা ভাষার প্রচলনের উদ্দেশ্য নিয়েই লেখকেরা নাটোরের সম্মেলনে গিয়েছিলেন। সম্মেলনের আলোচনা শুরু হয়েছিল রাউন্ড টেবিল কনফারেন্সের আকারে। লেখক দেখিয়েছেন সম্মেলন শুরু হতে না হতেই সমষ্টিবদ্ধ তরুণেরা যোগদান করেছিল কাকা রবীন্দ্রনাথের দলে। সমবেত তরুণদের ইচ্ছায় রবীন্দ্রনাথ প্রস্তাব তুলেছিলেন সম্মেলনের আলোচনা হোক বাংলা ভাষায়। অনুষ্ঠানের প্রধানদের আপত্তিতে সম্মেলনের ভাষা কী হবে তা নিয়ে শুরু হয়েছিল মতবিরোধ। অবশেষে সম্মেলনের সদস্যরা দুটি দলে ভাগ হয়ে একদল বাংলা ভাষা এবং অন্য দল ইংরাজিতে কথা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয়েছিল সম্মেলন। প্যারা চেঞ্জ করব এবং লিখব শুরুতেই রবীন্দ্রনাথের গাওয়া গানে একটি অপূর্ব স্বাদেশিকতার ছোঁয়া এসেছিল। এই পরিবেশে জাতীয় কংগ্রেসের নেতারা ইংরাজিতে বক্তৃতা দেওয়ার প্রচেষ্টা করলে সমবেত তরুণরা বাংলা বাংলা বলে চিৎকার করে বাধা প্রদানের চেষ্টা করেছিল। এই প্রচেষ্টাতেই লেখকদের উদ্দেশ্য সফল হয়েছিল। সম্মেলনের প্রেসিডেন্ট সহ সমস্ত ইংরাজি বক্তা ইংরাজিতে বক্তৃতা দেওয়ার সাহস হারিয়েছিল। লালমোহন ঘোষের মতো তাবড় ইংরাজি ভাষার বক্তাও সম্মেলনে সাবলীল সুন্দর বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছিলেন। প্রচেষ্টা সফল দেখে লেখকদের উল্লাস হয়ে উঠেছিল সীমাহীন। এভাবেই ঠাকুরবাড়ি সহ স্বয়ং রবীন্দ্রনাথের প্রচেষ্টায় প্রাদেশিক সম্মেলনে বাংলা ভাষা চালু হয়েছিল। নাটোরের এই গল্পময় অধ্যায় লেখক অবনীন্দ্রনাথের স্মৃতিপটে স্থান পেয়েছিল বাংলা ভাষার জন্য লড়াই হিসাবে। এরপর আমরা চলে আসি গ্রামার থেকে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে 4 দাগের। প্রথমেই 4 দাগের 1 বলা হয়েছে দল বিশ্লেষণ করতে হবে। প্রথম দেওয়া হয়েছে স্টেশন, এটি দল ভাঙলে হবে ইস্টিশন, অর্থাৎ দুটি রুদ্ধ দল একটি মুক্ত দল। তারপর দেওয়া হয়েছে বাগুইআটি, এটি দল ভাঙলে হবে বাগুইআটি, এটির ক্ষেত্রেও একটি রুদ্ধ দল এবং 3টি মুক্ত দল। তারপর চলে আসি দেওয়া হয়েছে দর্শন মাত্র, এটির দল ভাঙলে হবে দর্শন মাত্র, এটির ক্ষেত্রেও 3টি রুদ্ধ দল একটি মুক্ত দল। তারপর চলে আসি ক্ষিপ্রহস্ত, এটির দল ভাঙলে হবে ক্ষিপ্রহস্ত, দুটি রুদ্ধ দল এবং দুটি মুক্ত দল। এরপর দেওয়া হয়েছে অদ্ভুত রকম, এটির দল ভাঙলে হবে অদ্ভুত রকম, এখানে 3টি রুদ্ধ দল এবং একটি মুক্ত দল। এরপর 4 দাগের 2 উদাহরণ দিতে বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে মধ্য সরাগম, এটির উদাহরণ হবে ভক্তি থেকে ভকতি। তারপর বলা হয়েছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি, এর উদাহরণ হবে কর্ম থেকে করম কিংবা শক্তি থেকে শকতি। এরপর বলা হয়েছে অন্তস্থ উন্তস্থ শ্রুতি, এটির উদাহরণ হবে চা এর থেকে চায়ের। এরপর বলা হয়েছে অন্তঃস্বরলোপ, এটির উদাহরণ হবে ভিত্তি থেকে ভিত। তারপর বলা হয়েছে অনন্য স্বরসঙ্গতি, এটির উদাহরণ হবে যোগ্য থেকে যুগ্যী। এরপর 5 দাগের বলা হয়েছে বন্যার প্রকোপে এই গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলি স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এই বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। আমরা চিঠিটি প্রস্তুত করব। এক্ষেত্রে বলে রাখি চিঠিটি লেখার ক্ষেত্রে আমি যে ঠিকানাগুলো ব্যবহার করেছি তোমরা ঠিকানাগুলো পরিবর্তন করে নেবে। এখানে প্রথমেই লিখেছি মাননীয় সম্পাদক, দৈনিক সংবাদপত্র, 6 নম্বর প্রফুল্ল সেন স্ট্রিট, কলকাতা 7,01,000। এটা তোমরা একই রাখতে পারো কিংবা পরিবর্তন করতে পারো। এরপর বিষয় হিসাবে লিখব বন্যার প্রকোপে নদীর গ্রাসে কৃষি জমির সংকট। এরপর লিখতে শুরু করব মহাশয়, আমি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বনপাস নামক একটি প্রান্তিক গ্রামের বাসিন্দা। এখানে তোমরা ঠিকানা চেঞ্জ করতে পারো, অন্য জেলা অন্য গ্রামের নাম তোমরা বসিয়ে দিতে পারো। লিখব গ্রামের পার্শ্ববর্তী এলাকা জুড়ে রয়েছে সুবৃহৎ খড়ি নদী, এক্ষেত্রেও তোমরা নদীর নামটাও চেঞ্জ করে দিতে পারো তোমাদের জেলা অনুযায়ী। এরপর লিখব প্রত্যেক বছর বর্ষাকালে প্রবল বর্ষণের প্রভাবে এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। নদীর 2 পাড়ের বিস্তীর্ণ অঞ্চলে জলোচ্ছ্বাস ঘটে। নদীর প্লাবনে 2 পাড়ে অবস্থিত প্রায় 200 বিঘা কৃষি জমিতে পলি বালি নুড়ি পাথর জমলে কৃষি জমিগুলি চাষের অযোগ্য হয়ে ওঠে। এক্ষেত্রে নদীর 2 পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হলে চাষিদের চাষযোগ্য জমি নদীর গ্রাসে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। অতি সত্বর বাঁধ নির্মাণের কাজে
যাতে উদ্যোগ গ্রহণ করা হয় আপনার দৈনিক সংবাদপত্রে এই বিষয়ে জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এ বিষয়ে আপনার এবং আপনার পত্রিকার সহযোগিতা একান্ত কামনা করি। উক্ত বিষয়টি মুদ্রণ মারফত মাননীয় সেচমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকিব। এরপর শেষের অংশ বাঁ দিকে তোমরা তারিখ দিয়ে দেবে, এই তারিখটাও তোমরা চেঞ্জ করে নিতে পারো নিজের মতো। এবং ডান দিকে ধন্যবাদান্তে আমি এখানে ঠিকানা দিয়েছি সুজয় হাজরা, গ্রাম পোস্ট অফিস বনপাস, থানা আউসগ্রাম, জেলা পূর্ব বর্ধমান। এটাকেও তোমরা নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারো। এখানেই শেষ হলো ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর জন্য 50 নম্বর মানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেখান থেকে বাংলা বিষয়ের প্রশ্নগুলির উত্তর প্রসঙ্গে আলোচনা। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে এই ভিডিও শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।